জি স্যার, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, স্ক্রিনও ক্লিয়ার দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। জি, আমরা বিগত দিন ক্লাসটা করতে পারি নাই। আমি বিশেষ কাজে ছিলাম, একটু ঢাকাতে গেছিলাম, যে কারণে আমি গাড়িতে থাকার কারণে বিগত 15 ক্লাসটা করা সম্ভব হয় নাই। তো যাই হোক, আজকে আমরা 9 তারিখ, মার্চ মাসের 9 তারিখ। আজকে আমাদের এই প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাসটি হবে। আজকে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের 8তম ক্লাস। আজকের ক্লাসের এই যে 8তম ক্লাস, আমরা বিগত 7টা ক্লাসে আমরা অনেকগুলো কেস নিয়ে আলোচনা করেছি, কার্ডিওভাস্কুলার সিস্টেমের কেসগুলো আমরা আলোচনা করেছি। তো আজকে আমি বরাবর এই ক্লাসের মধ্যে থাকবো, আমি ডাক্তার কাজী সাব্বির আহমদ আপনার সঙ্গে থাকবো ক্লাসটাতে। আর আমার এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। যদি আমি কখনো নেট থেকে চলে যাই, বেরোয় যাই, বা আমাকে দেখা যাচ্ছে না, আমি কিন্তু টোটাল ক্লাসটা করাবো আর কি। আমাকে একটু নক দিবেন আর কি, জাস্ট এটাই বলার থাকবে, যে নক দিবেন। আর মাঝে মাঝে একটু কথা বলবেন, দু একজন কথা বলবেন, তাহলে বুঝবো আপনারা লাইনে আছেন। ধন্যবাদ সবাইকে। আজকে টপিক হচ্ছে হাইপারটেনশন অ্যান্ড রিউমেটিক ফিভার। এই হাইপারটেনশন এবং রিউমেটিক ফিভার, এই দুইটা বিষয় একটা কমন, একটা ফ্যাশনেবল ডিজিজে পরিণত হয়েছে, কমন ডিজিজে পরিণত হয়েছে। মানে হাইপার টেনশন নাই এমন ফ্যামিলি খুঁজে পাওয়া যাবে না, প্রত্যেক ফ্যামিলিতে হাইপার টেনশন রয়েছে। রিউমেটিক ফিভার এটাও তাই। বাংলাদেশে এখন কিছু কিছু ডিজিজ আছে, যে ডিজিজ গুলো প্রত্যেক ফ্যামিলিতে পাওয়া যায়, তার মধ্যে এই দুইটা কমন একটা বিষয়। তো দুইটার মধ্যে আবার হাইপার টেনশন আরো বেশি কমন, মোস্ট কমন, যেটা হাইপার টেনশনের রোগী প্রত্যেক বাড়ি রয়েছে। তো প্রথমে তো আমরা একটা একটা টপিকস নিয়ে আলোচনা করি। প্রথমত আলোচনা করব হাইপার টেনশন, হাইপার টেনশনের ডিটেলস আলোচনা করব। দেন আলোচনা করব হচ্ছে আমরা যে রিউমেটিক ফিভার। তাহলে চলুন আলোচনার মূল অংশে। আজকে প্রথমে আলোচনা করব ডেফিনেশন কি, হাইপারটেনশনের ডেফিনেশনটা কি। আপনারা আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলবো, যে আমরা সবাই বিষয়টি জানি। আমরা হাইপারটেনশনকে সংক্ষিপ্ত ভাষায় প্রকাশ করি HTN। এইচটি অ্যাব্রিভিয়েশন, এবং এর ফুল মিনিংটা হচ্ছে হাইপারটেনশন। যখন আমরা বিভিন্ন সিনিয়রদের কেস দেখি, তখন দেখবেন যে প্রেজেন্ট কমপ্লেন বা চিফ কমপ্লেনে সেখানে লেখা থাকে HTN, অর্থাৎ এটা হচ্ছে হাইপার টেনশন নির্দেশ করে। তাহলে এই হাইপার টেনশনের যে ডেফিনেশন, এটা কি, মানে হাইপার টেনশন অনেক ধরনের ডেফিনেশন আছে, কিন্তু আমরা অ্যাপ্লাইড কিছু কথা নিয়ে আলোচনা করব। যে মানুষের এই হার্টের হার্টের সংকোচন এবং প্রসারণের কারণে মানুষের যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক এর যে দুইটা আর্টারি আছে, ভেইন আছে, এই আর্টারি আছে, এর মধ্যে যে অব্যাহত যে একটা একটা কি বলে এটা, মানে প্রবাহিত যে একটা আহ, রক্তের স্রোত, এটা থাকে, অল টাইম এটা থাকে, একটা সিস্টোলিক, এটা হচ্ছে ডায়াস্টোলিক। এই সবই হচ্ছে হার্টের সংকোচন এবং প্রসারণের ফলে এই জিনিসগুলো ঘটে। আমি আগেই বলেছি, আমাদের এই সাবজেক্টটি হচ্ছে, এই টপিকসটি হচ্ছে, এই ডিজিজটি হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত একটি ডিজিজ। সো এই সবগুলোই হচ্ছে হার্ট রিলেটেড হবে। হার্টের সংকোচন এবং হার্টের প্রসারণের কারণে সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের ওঠানামা এটা করবে। এই দুইটা, একটা সিস্টোলিক একটা হচ্ছে ডায়াস্টোলিক, এই দুইটা প্রেসারের যোগ বিয়োগ, এগুলো করলে আমরা পালস প্রেসার পাই। যাই হোক, একটা সুস্থ মানুষের দেহের রক্তের চাপ কত থাকে, এটা আগে আমাদের জানতে হবে। ঠিক আছে, রক্তের চাপ কত থাকে। সাধারণত আমরা 120/80 এটা ধরি আমরা। সিস্টোলিক হচ্ছে 120, ডায়াস্টোলিক হচ্ছে 80। অর্থাৎ এটা প্লাস মাইনাস হতে পারে, 120 থেকে সর্বোচ্চ 125 উঠতে পারে, আবার এদিকে 80 থেকে সর্বনিম্ন 75 নামতে পারে। এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা তো স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো এটা এটা হচ্ছে একটা উম, স্বাভাবিক রেট। তবে এর থেকে যদি বেশি পরিমাণ, অত্যন্ত বেশি হয়ে যায়, হ্যাঁ,
যেমন সিস্টোলিক যদি 150 হয়ে যায়, আবার ডায়াস্টোলিক আবার 100 হয়ে যায় বা 110 হয়ে যায়। অনেক সময় সিস্টোলিক আমি দেখেছি 180-90 পর্যন্ত আমি দেখেছি যে সিস্টোলিক প্রেশারটা অনেক বেশি। আমি অনেক আগের কথা, 2019 সালে আমি নারায়ণগঞ্জে দেখেছি একজনের সিস্টোলিক অনেক বেশি, 200+। তো আমি নিজে ভয় পেয়ে গেছিলাম। এই যে অতিরঞ্জিত অতিরঞ্জিত যে চাপটা নির্ধারিত রেঞ্জের মধ্যে থাকে না, রেঞ্জ ক্রস করে, এবং এটা স্থায়ী হয়। একজন মানুষের এটা স্থায়ী হয়। একজন হঠাৎ করে এখন 120/82, আবার বিকালে হচ্ছে 140/90, এরকম না। ওই ব্যক্তিটির প্রেশার বাড়বে এবং ওটা হবে স্থায়ী ভাবে, দীর্ঘদিন স্থায়ী থাকবে। যদি এরকম থাকে, ওইটাকে আমরা কি বলছি মেডিকেলের ভাষায়, ওটাকে আমরা হাইপার টেনশন বলছি বা উচ্চ রক্তচাপ বলছি। আমি আবারও এখানে কথাটা ভাঙাই দিচ্ছি, যে সকালে হয়েছে ব্যালেন্স, বিকালে বেশি, অথবা বিকালে বেশি, রাতে ব্যালেন্স, এইগুলো না হাইপার টেনশন, এগুলো না। প্রেশার বাড়লেই আমরা হাইপার টেনশন মনে করে ওষুধ খেতে দেবো, বিষয়টা এমন না। ওষুধ খেতে দিতে হলে দেখতে হবে এই প্রেশারের বেশি রেটটা এটা আসলে দীর্ঘস্থায়ী হয়েছে কিনা, তাহলে আমরা মূলত হাইপার টেনশনের মেডিসিনের চিন্তা করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, তাহলে আমরা বুঝলাম যে এই হচ্ছে মূলত হাইপার টেনশনের একটা সংজ্ঞা, অ্যাপ্লাইড সংজ্ঞা। তাহলে আমরা হাইপার টেনশন সম্পর্কে কি আমরা বেসিক নলেজ নিলাম। এখন আমরা জানবো যে ক্লাসিফিকেশনটা কি, এই হাইপার টেনশনের ক্লাসিফিকেশন গুলো কেমন। যদি আমার কথা ক্লিয়ার শোনা না যায় বা কোনো প্রবলেম হয়, আপনারা একটু আমাকে নক করবেন, ক্লাসের মধ্যেই মাইক অন করে একটু কথা বলবেন, তাহলে বুঝবো যে আপনারা লাইনে আছেন। হাইপারটেনশন প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন, একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারিকে হাইপারটেনশনের মধ্যে আবার দুই রকম ভাগ আছে। প্রাইমারির মধ্যে আবার দুই রকম ভাগ আছে, একটা হচ্ছে বিনাইন হাইপারটেনশন, একটা হচ্ছে মেলিগন্যান্ট হাইপারটেনশন। অর্থাৎ মানে অপেক্ষাকৃত কম, অপেক্ষাকৃত বেশি গুরুত্বের দিক দিয়ে। আর সেকেন্ডারি হাইপারটেনশন আবার দুই রকম হয়, একটা সেকেন্ডারি বিনাইন, আবার সেকেন্ডারি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। এটা মূলত ক্লাসিফিকেশন হলো। কারণ কি মূলত হাইপারটেনশন যে হয়, হাইপারটেনশনের কারণ কি, এটা আমাদের আগে জানতে হবে। মেনলি হতে পারে ইনহেরিটেড হতে পারে, অর্থাৎ বংশ পরম্পরায় প্রেশার সবার আছে, সেটা আসতে পারে, অস্বাভাবিক কিছু না। এরপরে যদি কি হয়, টনসিলের প্রবলেম হয়, যদি মুখের মধ্যে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে প্রেশারের আধিক্য হতে পারে। মস্তিষ্কের যদি কোনো কমপ্লিকেশন থাকে, মস্তিষ্কের যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে হাইপার টেনশন হতে পারে। এরপরে পিটুইটারি গ্ল্যান্ডের যে টিউমারটা হয়, অ্যাড্রিনালিন গ্রন্থির টিউমার হতে পারে। দুশ্চিন্তা বা উদ্বেগ, এই দুশ্চিন্তার কারণে, ফ্রাস্ট্রেশনের কারণে, হতাশার কারণে কিন্তু হাইপারটেনশন হতে পারে। আরেকটা হচ্ছে অত্যাধিক মানসিক পরিশ্রম করি আমরা, অত্যাধিক মানসিক পরিশ্রমের কারণে এটা হতে পারে। আমি আলোচনা করছি কোন কোন কারণে হতে পারে, আর আরো অনেকগুলো কারণে হতে পারে। এগুলো আমি কিছু একটু বেসিক বললাম। আবার অলস জীবনযাপন করলে বা অতিরিক্ত খাদ্য খাবার খেলে, শারীরিক যদি মানে মোটা হয়ে যায়, এরকম হয়, তাহলে হাইপার টেনশন হতে পারে। কখনো কখনো আমাদের হার্ট, তো এখন আমরা জানবো যে হাইপার টেনশনের কিছু কি বলে এটা, মানে এটা সাইন সিমটম যেটা বলি আমরা, লক্ষণ। লক্ষণ নিয়ে আমরা আলোচনা করবো, সিমটমস অফ হাইপার টেনশন। এখন এই হাইপার টেনশনের লক্ষণ, এর মধ্যে একটা মেইন লক্ষণ হচ্ছে তার
সিস্টোলিক প্রেশার 140 এর বেশি থাকবে, ডায়াস্টোলিক প্রেশার 90 এর বেশি থাকবে। এটা আপনি যখন প্রেশার মাপবেন তখন এটা আমরা যখন মাপবো তখন এটা কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে একটা চাক্ষুষ এবং এটা হচ্ছে স্ট্রং একটা সিমটম যে সিস্টোলিক প্রেশার 140 এর বেশি হবে এবং ডায়াস্টোলিক প্রেশার 190 ডিগ্রি 90 এর বেশি হবে। তাহলে এটা কিন্তু একটা স্ট্রং সিমটম পেলাম। আর কি পেতে পারি একটু চিন্তা করি। যদি তার মস্তিষ্কের যে রক্ত চলাচলের ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু এটা হতে পারে। এরপর আর যদি কখনো জ্ঞান হারিয়ে যায়, মানে সাময়িকভাবে জ্ঞান হারায়, অনেক সময় কথা বলতে পারে না এমন হয়, হ্যাঁ, অথবা তার সেরিব্রাল থ্রম্বোসিস হতে পারে, মস্তিষ্কের থ্রম্বোসিস হতে পারে, রক্ত জমাট বেঁধে যেতে পারে, রক্ত সেখান থেকে সঞ্চালন না হতে পারে। এরকম যদি থাকে তাহলে কিন্তু হাইপারটেনশন হতে পারে। কিডনির যদি কোনো প্রবলেম থাকে হাইপারটেনশন হয়। দৃষ্টিশক্তি যদি কমতে থাকে তাহলেও কি আলোর যে লেন্সের যে প্রতিবিম্ব এটা তার হয়তো অ্যাডজাস্ট না হওয়ার কারণে তার হাইপারটেনশন হতে পারে। তারপরে আবার অনেকের দেখবে যে চোখ লাল হয়ে রয়েছে, চোখ লাল, ওর প্রেশার চেক করে দেখবে প্রেশার বেশি। চোখ লাল দেখলেও আমরা একটু ইঙ্গিত পাই যে এর হাইপারটেনশন রয়েছে। মূলত এগুলো হচ্ছে একটা হাইপারটেনশনের কিছু সিমটম, সাইন, এগুলো নিয়ে কথা বললাম, সিমটম নিয়ে কথা বললাম। তাহলে এখন সিমটমস নিয়ে আমরা কথা বললাম। তাহলে এখন আমরা জানবো যে এই যে হাইপারটেনশনের কিছু কমপ্লিকেশন থাকবে। কি কমপ্লিকেশন থাকবে? যেমন সেরিব্রাল হেমোরেজ, হ্যাঁ, সেটা রক্ত নির্গত, মানে রক্ত বের হতে পারে সেরিব্রাল থেকে। এরপর রাইট হার্ট ফেলুয়ার, হ্যাঁ, বা অথবা কনজাস্টিভ হার্ট ফেল যদি হয়, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ওটা যদি লেফট ভেন্ট্রিকুলার যদি বড় হয়ে যায়, ঠিক আছে, হার্টের বিষয়, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, সেরিব্রাল থ্রোম্বোসিস, সবই হচ্ছে মূলত হচ্ছে হাইপারটেনশনের কমপ্লিকেশন। এছাড়া আরো কিছু কারণ রয়েছে, সে বিষয়গুলো আরেকটা বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে কিন্তু এই হাইপারটেনশন নিরাময় হয়। ঠিক আছে, এই হাইপারটেনশন নিরাময় হওয়া সম্ভব। এটাই হচ্ছে হাইপারটেনশন। এখন ম্যানেজমেন্টটা কি? হোমিওপ্যাথিতে তো আমরা হাইপারটেনশন অনেক রোগী আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিচ্ছি এবং এটার সে চিকিৎসা নিরাময় করতেছি আমরা। তো একটা বিষয় হচ্ছে যে সে যদি ব্যালেন্স লাইফ লিড করে, সে যদি চমৎকার একটা পরিবেশ তৈরি করতে পারে তার লাইফের ক্ষেত্রে, তাহলে এটা কিন্তু সবসময় কন্ট্রোল থাকবে। এই জন্য আমাদের প্রথমে বলতে হবে জীবন যাপন যে প্রণালী আছে, এই জীবন যাপন, তার যাপিত জীবনের যে সহজতর করতে হবে এবং তো সহজভাবে তো চলাফেরা করার চেষ্টা করতে হবে, ইজি থাকতে হবে সব সময়, যে কোনো কন্ডিশনে টেক ইট ইজি, এই মানসিকতা রাখতে হবে। সবসময় সে তাকে টেক ইট ইজি এই মানসিকতা রাখতে হবে। দুশ্চিন্তা রাখা যাবে না। দৈহিক মানসিক সম্পূর্ণ বিশ্রাম থাকবে, সুনিদ্রা, তার ভালো নিদ্রা, তার ভালো ঘুম, তার ভালো মানে কি বলে তৃপ্তিকর ঘুম তার থাকতে হবে। এগুলো একান্ত প্রয়োজন তার। এরপরে হাইপার টেনশনের রোগীদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অল টাইম তার কনস্টিপেশন থাকলে হবে না। প্রথমে হাইপার টেনশনের রোগীদের মেডিসিন দেওয়ার সময় তার কনস্টিপেশন, যাতে বাথরুম ক্লিয়ার হয়, ল্যাক্সেটিভ মেডিসিন দিতে হবে, বাথরুম ক্লিয়ার হয় এরকম চিন্তা ভাবনা করে মেডিসিন দিতে হবে। তাড়াহুড়ো করা যাবে না কোনো কাজে, তাকে সম্পূর্ণ বিশ্রাম রাখতে হবে। ঠিক আছে, মাঝে মাঝে খুব হালকা উষ্ণ গরম পানিতে তার গোসল করতে দিতে হবে, এরকম দিলে তার শরীরে ডেভেলপ করবে আস্তে আস্তে। ঠিক আছে, এরপরে পুষ্টিকর খাদ্য তাকে দিতে হবে। গুরুপাক যে খাদ্যগুলো, হট ফুড, স্পাইসি ফুড, রিচ ফুড, এইগুলো তার জন্য সম্পূর্ণ বর্জন করতে হবে। দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ সে বিশ্রাম নিবে। খালি পেটে প্রচুর পানি খেতে হবে তার, এই হাইপার টেনশনের রোগীদের। ঠিক আছে, এই হচ্ছে মূলত ম্যানেজমেন্ট। আর একটা কিছু মেডিসিন আছে হোমিওপ্যাথিতে, মেডিসিন গুলো বলবো। মেডিসিন গুলো খুব চমৎকার মানের মেডিসিন, যে হোমিওপ্যাথিক মেডিসিন গুলো আলহামদুলিল্লাহ
আল্লাহ তাআলার একটা নিয়ামত, সৃষ্টিকর্তার একটা নিয়ামত, আসলে হোমিওপ্যাথিক মেডিসিন চমৎকার কাজ করে। যেমন আমি যদি বলি কিছু কিছু মেডিসিনের কথা, যেমন অ্যাকোনাইট নেপিলাস, হঠাৎ করে যদি প্রেসার বেশি হয়, তার যদি মানসিক চঞ্চলতা ভাব থাকে, অত্যধিক মৃত্যু ভয় থাকে, ঠিক আছে, এগুলো থাকে, তাহলে বুঝতে হবে অ্যাকোনাইটের পেশেন্ট। তারপরে রয়েছে ব্লোনাইনাম, হ্যাঁ, রোগী অত্যন্ত উত্তেজনাপূর্ণ রোগ প্রবণ, হ্যাঁ, এবং রোগী রৌদ্র মাথায় লাগলে তার হচ্ছে মাথা ব্যথা বেশি হয়, হাইপার টেনশন দেখা দেয়, মনে হয় তার মাথা ফেটে যাবে, এরকম হলে গ্লোনোইড মেডিসিনটি আমরা দিতে পারি। বেলোডোনা, বেলোডোনা লক্ষণ থাকবে, প্লাস তার যদি উম, এই সমস্যা থাকে তাহলে বেলোডোনা আসতে পারে, খুব চমৎকার মেডিসিন। ল্যাকিসিস আসতে পারে, হ্যাঁ, ল্যাকিসিসও তার আসতে পারে। এরপরে ওরামমেট আসতে পারে, হ্যাঁ, যেমন যে কোনো বিষয়তে বেশি ব্যস্ত থাকে। একটা প্রশ্ন করলো, দেখা গেলো প্রশ্ন উত্তর না পেয়ে আরেকটা প্রশ্ন করতেছে, একের পর এক প্রশ্ন করতেছে, সে উত্তর পাচ্ছে না কিন্তু প্রশ্ন করে যাচ্ছে, জীবনের উপরে বিতৃষ্ণা আছে, আত্মহত্যার চিন্তা করে সে, ঠিক আছে, সব ওরামমেটের লিগে আমার লক্ষণ। এছাড়া তার আরো লক্ষণ ভেদে আরো কিছু মেডিসিন রয়েছে, যেমন আমি বলি যদি আর্নিকা মন্টানা, ঠিক আছে, নাক্স ভূমিকা, ব্যারাইটা মিউরিটিকাম, এসবই হচ্ছে এই হাইপার টেনশনের ম্যানেজমেন্টের মধ্যে আসে। তো আমরা এতক্ষণ হাইপারটেনশন সম্পর্কে অনেকগুলো বিষয় জানলাম, ডেফিনেশন জানলাম, ক্লাসিফিকেশন জানলাম, সিমটম জানলাম, কমপ্লিকেশন জানলাম। এরপরে আমরা ম্যানেজমেন্ট সম্পর্কে সম্মুখ আমরা আলোচনা করেছি। আসলে মেডিকেলের সাবজেক্ট গুলো আসলে আলোচনা আসলে ওইভাবে টাইম বেঁধে হয় না, অনেক সময় লাগে, কিন্তু আমরা জাস্ট বেসিক গুলো নেব এজন্য মূলত। এছাড়া আরেকটা টপিক আছে, আমরা বলেছিলাম যে টপিকস আজকে আমাদের দুইটা। আরেকটা হলো আহ উম, আরেকটা কিসের আলোচনা করেছিলাম, আরেকটা হলো রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভার মনে হয় আছে, কিন্তু ওই যে হ্যাঁ, হ্যালো, কি বললেন? রিউমেটিক ফিভার, জি। এখন আমরা জানবো রিউমেটিক ফিভারটা কি। তাই এখন রিউমেটিক মানে কি একটু বলেন তো, কেউ বলতে পারে কিনা রিউমেটিক মানে কি? রিউমেটিক এই স্যার শব্দটি মানে রিউমেটিক কি? মানে বাত, বাত নাকি স্যার? স্যার বাত জ্বরের হ্যাঁ, রিউমেটিক বাত। ফিভার, বাত জ্বর স্যার। ফিভার মানে জ্বর, তাহলে বাত, রাইট রাইট, বাত জ্বর। হ্যাঁ স্যার। তাহলে আমরা এতক্ষণ যে হাইপারটেনশন সম্পর্কে কথা বললাম, এটা কি আমাদের একটুখানি হলেও নলেজের ক্ষেত্রে একটু কিছু অর্জন হয়েছে কিনা হাইপারটেনশন সম্পর্কে? ঠিক আছে স্যার, জি আরো আমাদেরকে পড়তে হবে। তো বদলি জি জি। তাহলে এখন আমরা রিউমেটিক ফিভারের দিকে যাই। রিউমেট আমি সংক্ষেপে লিখেছি আর এফ, আর তে রিউমেটিক, এফ তে ফিভার। তাহলে এই রিউমেটিক ফিভারটা কি জিনিস? এটা হচ্ছে মূলত আমরা জানি রিউমেটিক মানে বাত, ফিভার মানে জ্বর। এটাও কিন্তু একটা মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা ডিজিজ। আমরা কি আগে মনে হয় এই বিষয়গুলো জানি কিনা? রিউমেটিক ফিভার সেটা কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা ডিজিজ। তো যদি হৃৎপিণ্ডের বিশেষ কোনো পরিবর্তন হয়, তার যেখানে রক্ত সঞ্চালন হয়, এখানে যদি কি বিশেষ হার্টের মধ্যে যদি এই ধরনের পরিবর্তন হয়, বিশেষ রক্ত চলাচল বা জায়গাগুলো যদি বিশেষ কোনো পরিবর্তন সাধন হয়, তাহলে যে বিষয়টা ঘটবে যে রক্ত সাধারণত আমাদের টোটাল হিউম্যান বডিতে প্রবাহিত হয়, তার সোর্স হচ্ছে হার্ট। হার্ট থেকে মানে টোটাল শরীর থেকে আহ, উম, আহ, যে খারাপ রক্তটা সেটা হার্টে যাচ্ছে, আর হার্ট সেটা পরিশোধন করে ভালো রক্ত যেটা বা মানে কি মানে বিশুদ্ধ রক্ত যেটা, সেই বিশুদ্ধ রক্তটা আবার কি করছে,
আবার আর্টারি ভেনের মাধ্যমে পাঠাচ্ছে, টোটাল শরীরে পাঠাচ্ছে, মানে তার যে পথগুলো আছে পথগুলো দিয়ে পাঠাচ্ছে, একটা দিয়ে নিচ্ছে আর একটা দিয়ে পাঠাচ্ছে। এই যে সিস্টেমটা আমাদের হার্টের সিস্টেমটা, আমি আগেই আলোচনা করেছিলাম এই বিষয়টা কোন এক ক্লাসে। তো এই যে একটা পথ দিয়ে সে খারাপ রক্ত নিচ্ছে, আরেকটা পথ দিয়ে ভালো রক্ত টোটাল শরীরে পৌঁছে দিচ্ছে, এই কারণে তার হার্টের যদি এই রক্ত, এই যে পিউরিফাইং এর ক্ষেত্রে রক্তের যে অঞ্চলটা আছে এখানে যদি কোনো একটা পরিবর্তন হয়, তাহলে ইফেক্ট টোটাল বডিতে পড়বে আমাদের, স্বাভাবিক। এদের ইফেক্ট টোটাল বডিতে পড়বে, সেখানে অনেক কিছু ঘটতে পারে, যেমন জীবাণু সংক্রমণ হতে পারে। এবং এটা কিন্তু একটা সংক্রমিত ব্যাধি, এই যে রিউমেটিক ফিভার সংক্রমিত ব্যাধি। এবার আরে বাজটটা যদি যখন হবে, তখন আমাদের শরীরের যে বড় বড় জয়েন্ট গুলো আছে সেখানে এক প্রকার ইনফ্লামেশন হবে, সোয়েলিং হবে, ব্যথা হবে, এবং দেখবেন যে এই এই রিউমেটিক ফিভারের রোগীদের কিন্তু হার্টের সমস্যা থাকবে। খেয়াল করবেন হার্টের সমস্যা এবং হার্টের যে উপসর্গ কিছু দেখা দেবে, হার্টের যে প্রবলেম গুলো হয় হার্টের রোগীদের, সেরকম কিছু উপসর্গ থাকবে। এবং তার শরীরের বিভিন্ন জয়েন্ট গুলো এরকম আক্রান্ত থাকবে। এই যে টোটাল একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে রিউমেটিক ফিভার। আমরা এই প্রক্রিয়াটাকেই রিউমেটিক ফিভার বলে আখ্যায়িত করতে পারি। কি সেটা আবার বলি, আমাদের শরীরের যে হার্ট আছে, হার্টের মধ্যে একটা অঞ্চল দিয়ে খারাপ রক্ত ঢোকে, মানে প্রবেশ করে, ওইটা আবার বিশুদ্ধ করে আরেকটা অঞ্চল দিয়ে ঢুকায় দেয়, প্রবেশ করায় শরীরের মধ্যে। যখন হার্টের এই নর্মাল ফিনোমেনা যদি অ্যাবনর্মাল হয়ে যায় বা সামান্য পরিবর্তন হয়, তাহলে এটা ইফেক্ট টোটাল বডিতে পড়ে। সেটা কেমন? শরীরের টোটালটাই ইনফেকশন হয়ে যায়, সংক্রামিত হয়ে যায়, জীবাণু সংক্রমণ হয়ে যায়। ফলে তার এই যে জীবাণুটা সংক্রমণ হচ্ছে, এটা ইফেক্ট করে বিভিন্ন জয়েন্ট সমূহ। এরপরে সেখানে সোয়েলিং হবে, ইনফ্লামেশন হবে, ফুলে যাবে, স্ফীতি হবে, সোয়েলিং যেটা বলে, ইনফ্লামেশন হবে, ব্যথা হবে, বেদনা হবে, এগুলো দেখা দেবে। এগুলো হার্টের যখন এই রক্ত সঞ্চালনের এখানে যখন সামান্যতম চেঞ্জ হলে বা একটু বেশি চেঞ্জ হয়, যেটাই চেঞ্জ হোক না কেন, এই ইফেক্ট টোটাল বডিতে পড়বে। এবং দেখবেন ওই রোগীদের জয়েন্ট ফুলে যাচ্ছে, জয়েন্টে ব্যথা, ইনফ্লামেশন, সোয়েলিং, দেখবেন লক্ষণ নিবেন, দেখবেন তার হার্টের প্রবলেম রয়েছে, হার্টের প্রবলেমের লক্ষণগুলো তার বিদ্যমান থাকবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই হচ্ছে মূলত রিউমেটিক ফিভার। সামনে আগাবো। তাহলে এই রিউমেটিক ফিভারের এখন জানবো যে রিউমেটিক ফিভারের কারণগুলো কি কি, কারণ কি কি। কারণ জানার আগে একটু আমরা রিউমেটিক ফিভারের ক্লাসিফিকেশন থেকে ঘুরে আসি। রিউমেটিক ফিভার কয় ধরনের হতে পারে? রিউমেটিক ফিভার মেইনলি দেয়ার আর টু টাইপস অফ রিউমেটিক ফিভার। দুই ধরনের হয় রিউমেটিক ফিভার গুলো। একটি হচ্ছে অ্যাকিউট রিউমেটিক ফিভার, একটি হচ্ছে ক্রনিক রিউমেটিক ফিভার, অর্থাৎ তরুণ, একটা হচ্ছে পুরাতন। এই দুই ধরনের রিউমেটিক ফিভার হতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানলাম যে দুই ধরনের রিউমেটিক ফিভার হতে পারে। এখন আমরা জানবো যে এখন জানবো আমরা যে রিউমেটিক ফিভারের কারণগুলো কি, কোন কোন কারণ, কজ কি, এই কজ গুলো আমরা জানবো। তো এখন আমরা আমরা জানি, যেটা হচ্ছে জীবাণু সংক্রমণ, আমি আগেই বলেছি এটা স্ট্রং সিমটম। তাহলে সেই যে জীবাণুগুলো কি, একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস আর হচ্ছে হেমোলাইটিকাস, এ হচ্ছে জীবাণুর নাম। একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস আর একটা হচ্ছে হেমোলাইটিকাস নামক জীবাণু, এরা আক্রমণ করে। 2 নম্বর হচ্ছে এই ব্যক্তিদের উপযুক্ত পরিমাণ পুষ্টিকর খাদ্যের অভাব থাকে। উপযুক্ত পরিমাণ,
কথাটা কিন্তু এখানে কোট করতে হবে, উপযুক্ত পরিমাণ কথাটা আনতে হবে। পুষ্টিকর খাদ্য সবাই খায়, কিন্তু আমরা ব্যালেন্স পুষ্টিকর খাবার আসলে খাই কি? খাই না। কত গ্রাম খেতে হবে, কতটুক খেতে হবে, কতটুক শরীরের প্রয়োজন, যেদিন খাবো সেদিন মোটামুটি 2 কেজি 3 কেজি ফল ফ্রুটস খেয়ে ফেলবো। আবার যেদিন খাবো না, একাধারে খাবো না। এরকম আমাদের লাইফটা হয়ে গেছে। প্রতিদিন ব্যালেন্স করে আমরা খাইতে পারি না। এজন্য উপযুক্ত পরিমাণে পুষ্টিকর খাদ্যের অভাব হইলে রিউমেটিক ফিভার হয়। কারণ এগুলো ভিটামিন সি এর অভাব যখন হয়, ল্যাক অফ ভিটামিন সি বা ভিটামিন সি ডিফিসিয়েন্সি হইলে হতে পারে, এবং যেটা বলছিলাম যে জীবাণু সংক্রমণ হতে পারে। এরপরে যে অ্যাকুইড যে জয়েন্ট যে যেখানে রিউমেটিকটা হয়, সেখানে সাইনোভিয়াল মেমব্রেনের ইনফ্লামেশন হয়, এবং সেখানে বাত হয়, বাত বলতে সরি ব্যথা হয়, ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশনের কারণে জ্বরও আসতে পারে। এই রিউমেটিক ফিভারের রোগীদের যখন এই জ্বরটা আসবে তখন সেটাকে বলবো রিউমেটিক ফিভার। জ্বর আসলেই রিউমেটিক ফিভার। কখন জ্বর আসে আবার বলি, অ্যাকুইড যে অ্যাকুইড মানে তরুণ তরুণ যে জয়েন্টের যে রিউমেটিকটা হয়, যখন যে বাতটা আক্রান্ত হয়, তখন সাইনোভিয়াল মেমব্রেন, আমাদের শরীরে সাইনোভিয়াল মেমব্রেন রয়েছে। এটি হচ্ছে আমাদের যে জয়েন্ট আছে, জয়েন্টের কয়েকটা লেয়ার ভাগ করা করা আছে, তার মধ্যে একটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন। আপনারা অনেকে সাইনোভিয়াল মেমব্রেন যদি দেখতে চান, তাহলে গুগলে যে সাইনোভিয়াল মেমব্রেন সার্চ করবেন, সার্চ করে ওইখানে ইমেজ বা ছবি আছে, ওই ছবিতে ক্লিক করলে দেখতে হবে সাইনোভিয়াল মেমব্রেনটা, ওখানে দেখতে হবে সাইনোভিয়াল জয়েন্ট, সাইনোভিয়াল মেমব্রেন, এগুলো দেখতে পাবেন। তো ওইখানে যখন ব্যথা হয়, ওই ব্যথার কারণে অনেক সময় জ্বর আসতে পারে, আর এই জ্বরটাকে আমরা বলছি রিউমেটিক ফিভার। তাহলে এগুলো হতে পারে। এরপর অনেক সময় ঠান্ডা লাগা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বসবাস করা, এগুলোর কারণে হতে পারে। অনেক সময় ইনহেরিটেড বংশগত কারণে এগুলো হতে পারে, এগুলো হতে পারে। এরপরে খাদ্য খাবারে অনিয়ম করে, সকালের খাবার দুপুরে খায়, দুপুরের খাবার বিকালে খায়, এই অনেক সময় দুপুর আর সকাল মিলে বেলা 12টার সময় খায় এই। এরপরে অনেক সময় অনেকে ঘেমে গেছে, ঘেমে ভিজে গেছে, ওই ভিজা অবস্থায় আবার শরীরে শুকায় গেছে, এরকম হয়। বা বৃষ্টিতে ভিজলে, অতিরিক্ত ঠান্ডা লাগলে এগুলো হতে পারে। আর হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে একটা সাইকোটিক ধাতু বা সাইকোটিক মায়াজমের একটা রোগী। সেক্ষেত্রে সাইকোটিক মায়াজমের লক্ষণ ভেদে যখন আমরা ট্রিটমেন্ট করবো, তখন এই রোগী অবশ্যই ভালো হতে বাধ্য। এবং এটা হচ্ছে সাইকোটিক মায়াজমের স্ট্রং একটা সিমটম, রিউমেটিক ফিভার। এখন আমরা জানবো যে এর সিমটম গুলো কি কি, লক্ষণ কি কি, রিউমেটিক ফিভারের লক্ষণগুলো কি কি। প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে, যখন এই রিউমেটিক ফিভারে আক্রান্ত হবে তখন এই তার জ্বর থাকবে। তো অবশ্যই রিউমেটিক ফিভার যখন বলছে, তখন তার জয়েন্ট গুলো ইনফ্লামেশন হবে, তার যে জয়েন্ট গুলো আছে সেখানে ফুলে যাবে, সোয়েলিং হবে, ব্যথা হবে, নড়াচড়ায় ব্যথা করবে, টাটাবে, হ্যাঁ, এরকম একটা অবস্থা হবে। হঠাৎ জ্বর কমবে, হঠাৎ জ্বর বাড়বে, 104 ডিগ্রি পর্যন্ত জ্বর আসতে পারে এই রোগীদের। এবং এই বাতগুলো এক স্থানে স্থির থাকে না, হঠাৎ এক জায়গায় পরে আর এক জায়গায়, এরকম বিভিন্ন জায়গায় সে স্থানান্তর করে, স্থান চেঞ্জ হয়। এবং এই রিউমেটিক ফিভারের রোগীদের যে বেদনা, এগুলো রাত্রে বেশি হয়। আর এই রিউমেটিক ফিভারের রোগীদের বিশেষ করে পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, প্লুরা, পেরিটোনিয়াম প্রভৃতি আক্রান্ত হয়। এই জায়গাগুলোতে আক্রান্ত হয় এই জীবাণুগুলো। পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এই শব্দগুলোর সাথে কিন্তু আমি আগেই বলেছি, যারা হার্ট সিস্টেমের মানে পড়াতে, যে আমি পেরিকার্ডিয়াম শব্দটা কয়েকবার বলেছি, এগুলো বুঝতে হবে। পেরিকার্ডিয়াম, কার্ডিয়াম বলতে হার্টকে বোঝানো হচ্ছে, পেরি মানে উপরের লেয়ারটাকে বোঝানো হচ্ছে, তবে হার্টের যে উপরের লেয়ারটা, পেরিকার্ডিয়াম বোঝানো হচ্ছে। এন্ডোকার্ডিয়াম, কার্ডিয়াম মানে হার্ট,
সেক্ষেত্রে অ্যান্ডো বলতে ভিতরের লেয়ারটাকে বোঝাচ্ছে। অ্যান্ডোকার্ডিয়াম মানে হার্টের ভিতরে যে লেয়ার আছে সেই লেয়ারটা, প্লিউরা আছে, পেরিটোনিয়াম আছে, এই সবই কিন্তু আপনারা গুগলে যে সার্চ করবেন এই শব্দগুলো লিখে ওখানে ছবি পাবেন, ছবিতে ইমেজে ক্লিক করবেন, দেখবেন সবই ছবি আকারে আসতেছে, আপনারা ভিজুয়ালাইজেশন করতে পারবেন, সুবিধা হবে। ভিজুয়ালাইজেশন করার জন্য এই ছবিগুলো আপনাদের দেখা উচিত। অনেক সময় অ্যাজমেটিক কন্ডিশন দেখা দেবে, শ্বাসকষ্ট দেখা দিতে পারে, বুক ধড়ফড় করতে পারে, এগুলো আসতে পারে কাদের? এই রিউমেটিক ফিভারের রোগীদের। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়াও তার স্কিনের উপরে কিন্তু এক ধরনের দাগ হতে পারে, মনে হয় 1 টাকার কয়েন বা 5 টাকার কয়েন বা এরকম চাকা চাকা এরকম রাখলে যেমন হয় এরকম এরকম হয় আর কি। অনেক ক্ষেত্রে এই রোগীদের ক্ষুধা লাগবে না, ক্ষুধাহীনতা, মাথা ব্যথা করবে, হাত পা ব্যথা করবে, রক্ত স্বল্পতা থাকবে, হ্যাঁ, পেটে ব্যথা করবে, সবই কিন্তু এই রোগীদের লক্ষণ। তো আমরা রিউমেটিক ফিভার নিয়ে অনেক আগায় গেছি, অনেক কথা আলোচনা হয়েছে। এখন আমরা মানে রিউমেটিক ফিভারের যে বিষয়গুলো, অনেক বিষয় রয়েছে, সবগুলো তো আলোচনা করা যাবে না, জাস্ট বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমরা ডায়াগনোসিস করবো কেমনে, এটা বুঝবো কেমনে যে আসলে রিউমেটিক ফিভার হয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো? এই যে লক্ষণগুলো পড়লাম, সিমটম গুলো দেখলাম, এখান থেকে বুঝবো। আর আরেকটা হচ্ছে ডায়াগনোসিস করতে গেলে আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন ইএসআর সংখ্যাটা, মানে রক্তে ইএসআর কিন্তু বৃদ্ধি হবে, সেক্ষেত্রে আমরা ইএসআর টেস্ট দিতে পারি, আমরা সিবিসি টেস্ট দিতে পারি, কমপ্লিট ব্লাড কাউন্ট, এই টেস্ট করলে আমরা রিউমেটিক ফিভার সম্পর্কে আরো ক্লিয়ার হতে পারি। ইএসআর বৃদ্ধি হবে, ডাব্লিউবিসি সংখ্যা বাড়বে, ঠিক আছে। এরপরে হৃৎপিণ্ড বা হার্টের যখন যে টেস্ট করি সেক্ষেত্রে ফ্রিকশন সাউন্ড পাওয়া যাবে। ফ্রিকশন সাউন্ড কি, গুগলে যে সার্চ করবেন ফ্রিকশন সাউন্ড, ফ্রিকশন সাউন্ড বলে গুগলে সার্চ করবেন, লিখবেন, দেখবেন অটোমেটিক চলে আসছে, সেক্ষেত্রে ফ্রিকশন সাউন্ডটা আপনারা পাবেন। এই আর কি, আমি বিস্তারিত বলতে গেলে সময় তো এইভাবে হবে না, তো আমরা আরো সামনের দিকে আগাবো। তো এই হচ্ছে মূলত রিউমেটিক ফিভারের যে বিষয় নিয়ে কথা বললাম। এরপরে আমরা এই রোগীদের কিন্তু মাঝে মাঝে শরীরে ঘাম হতে পারে, ঘাম হবে ওরা, হ্যাঁ, এরকম হতে পারে। তাছাড়া রিউমেটিক ফিভারের রোগীদের সিবিসি টেস্ট এবং ইএসআর টেস্ট করলে আমরা সম্যক ধারণা পেতে পারি। এছাড়াও কিছু লক্ষণ আছে, লক্ষণগুলো আমরা তো আগেই বলেছি। সাইকোটিক মায়াজমের যে লক্ষণ, হোমিওপ্যাথিক সিস্টেমে সাইকোটিক মায়াজমের যে লক্ষণগুলো পাওয়া যায় সবই হচ্ছে খেয়াল করতে হবে এই রোগীদের জন্য। এখন কিছু কমপ্লিকেশন আছে এই রিউমেটিক ফিভারের, যে কমপ্লিকেশন গুলো আছে সেই কমপ্লিকেশন গুলো নিয়ে কথা বলবো, যে কমপ্লিকেশন গুলো কি কি, যেমন কনজেস্টিভ হার্ট ফেল হতে পারে, হার্ট ফেলিওর, অ্যাওর্টিক স্টেনোসিস, মাইট্রাল রিজার্ভেশন, মাইট্রাল রিগার্জিটেশন, এই সমস্যাগুলো হতে পারে। আরো অনেক সমস্যা হতে পারে, যেমন কোরিয়া হতে পারে, তাণ্ডব যে রোগ যেটা বলে, এই কমপ্লিকেশন গুলো হতে পারে। তো এগুলো মূলত রিউমেটিক ফিভারের কিছু কমপ্লিকেশন নিয়ে কথা বললাম। আমরা এখন জানবো ম্যানেজমেন্ট দিকে যাবো আমরা। এই রিউমেটিক ফিভারের যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট আসলে হোমিওপ্যাথিতে কি আসলে হয় না হয় না? আমি আগেই বলেছি যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে এমন কিছু ডিজিজ আছে যে ডিজিজ গুলো আমাদের হোমিওপ্যাথি মেডিসিনে কিন্তু সারবে না, আমি বলে দিয়েছিলাম। কেননা কার্ডিওভাস্কুলারের ম্যাক্সিমাম ডিজিজ গুলো সার্জিক্যাল কেস, আমরা তাদেরকে সার্জিক্যাল কেস বলতে আমরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পাঠাই দেবো। বাট কিছু কিছু ডিজিজ আছে, যেমন আমি একটু আগেই বললাম যে হাইপার টেনশন কিন্তু হোমিওপ্যাথিতে কন্ট্রোলেবল একটা ডিজিজ এবং রোগীকে যথেষ্ট পরিমাণে সুস্থতা আনয়ন করতে মানে পারবে হোমিওপ্যাথিক মেডিসিনে। ঠিক তেমনি রিউমেটিক ফিভারও তাই। রিউমেটিক ফিভার মাঝে মাঝে চিকিৎসার ঠিক মতো না করতে পারলে অনেক ভয়াবহ আকার ধারণ করে, আঙ্গুল বেঁকে যেতে পারে, পায়ের আঙ্গুল বেঁকে যেতে পারে, হাত টাত বেঁকে যেতে পারে, এই হাত পা বেঁকে যেতে পারে, বেঁকে যায় অনেক সময়।
তাহলে এই যে হাত পা বেঁকে যায়, আঙ্গুল বেঁকে যায়, এগুলো কিন্তু হয়, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে। তো আমাদের ম্যানেজমেন্টের প্রথমে যে কিছু মানে পরামর্শ দিতে হবে সেটি হচ্ছে আক্রান্ত যে স্থানটা এটা হচ্ছে সেখানে হালকা উষ্ণ গরম মানে কাপড় দিয়ে সেখানে চাপা দিতে হবে বা ঢেকে দিতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। এবং এই রুগীকে বেডে শোয়া রাখতে হবে, যতদিন পর্যন্ত তার এই শরীরে ব্যথা বেদনা থাকে ততদিন পর্যন্ত, সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত তাকে শোয়া রাখতে হবে। এর কারণটা কি? আহ তার কারণটা হচ্ছে ঘুমের অবস্থায় মানে হার্টের যে স্বাভাবিক যে রেট, এটা আহ এটা স্বাভাবিক থাকে, ঠিক আছে? এজন্য তাকে শোয়া রাখতে হবে। আর সেক তাপ দিতে হবে কেন? সেক বা তাপ দিয়ে যন্ত্রণার উপশম ঘটবে এই রুগীর, ঠিক আছে? রুগীর কিছু পথ্য আছে, যেমন পানি, হালকা উষ্ণ গরম পানি, দুধ, তরল খাদ্য, এই খাদ্যগুলো রোগীর দেওয়াটা উচিত হবে। ওই সময় ফলের রস বা এই রসগুলো, মাংস টংস এগুলো, এগুলো তার সম্পূর্ণ খাওয়া নিষেধ। এই রিউমেটিক ফিভার রোগীদের ফল ফ্রুটস এগুলো খাওয়া নিষেধ কিন্তু। আবার এই অনেক সময় দেখা যায় কোনো সমস্যা হলে আমাদের এই অঞ্চলের যে রেওয়াজ একটু ফল ফ্রুটস নিয়ে রোগীর বাড়ি যায়, এটা তো এই রিউমেটিক ফিভারের রোগীদের ক্ষেত্রে কিন্তু ফল ফ্রুটস দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে আমাদের। কিছু মেডিসিনের কথা বলবো, খুব চমৎকার কিছু মেডিসিন আছে। যদি বলি অ্যাকোনাইট নেপিলাস, প্রথম অবস্থা রিউমেটিক ফিভারের প্রথম অবস্থায় অ্যাকোনাইট, যেমন এর যে লক্ষণগুলো আছে অ্যাকোনাইটে সেগুলো থাকবে, যেমন ছটফটানি, ভিতরে মনে হচ্ছে যেন জ্বালাবোধ, অস্থিরতা, প্রবল জ্বর, ঠিক আছে, মৃত্যু ভয়, বিপাশা, ঘাম থাকে না, এরপরে বুকের মধ্যে একটা খোসা মারার মতো ব্যথা, শ্বাসকষ্ট, সবই কিন্তু অ্যাকোনাইটের লক্ষণ থাকে। এই লক্ষণ বিদ্যমান থাকলে অ্যাকোনাইট মেডিসিন প্রয়োগ করব। যদি বেলোডোনার লক্ষণ থাকে, লাল থাকবে, তারপর চোখ মুখ লাল থাকবে, এরপরে তার হচ্ছে একাধিক জয়েন্ট গুলো ইনফ্লামেটিভ থাকবে, উজ্জ্বল লাল বর্ণ থাকবে, পিপাসা থাকবে, ঠিক আছে, সবগুলো কিন্তু বেলোডোনার লক্ষণ। তাহলে বেলোডোনার লক্ষণ থেকে বেলোডোনা দিতে পারি। কলচিকামের লক্ষণ থাকলে অবশ্যই কলচিকাম মেডিসিন প্রয়োগ করতে পারবো আমরা। এই সবই আমরা হাইপার রিউমেটিক ফিভারের এই রোগীদেরকে আমরা প্রয়োগ করতে পারবো। আর্নিকা মন্টেনাও চমৎকার একটা মেডিসিন। যখন আঘাত লাগে এবং আঘাত লেগে যখন বাত ব্যথা হয় সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা চমৎকার মেডিসিন। হ্যাঁ, সামান্য নড়াচড়া বা এই যে শুইলে যখন গরম লাগে তখন কিন্তু এই রোগের বৃদ্ধি হয়। কলচিকাম একটা চমৎকার মেডিসিন। আরেকটা হ্যাপি হ্যাপি ইম্পর্টেন্ট ব্যাপার, খুব খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন বলবো, সেটা রাস্ট্রক্স। ম্যাক্সিমাম রোগীরা রাস্ট্রক্স এবং অন্যান্য মেডিসিনের সংস্পর্শে আসে। রাস্ট্রক্স মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এই রিউমেটিক ফিভারের জন্য। রাস্ট্রক্সের সমস্ত লক্ষণ থাকবে, যেমন নড়াচড়ায় বৃদ্ধি হবে, এবং হালকা গরম কিছু সেক দিলে বা গরম কিছু লাগাইলে, প্রলেপ দিলে সেখানে উপশম বোধ করবে। ভিজা ঠান্ডা লাগার জন্য বাত জ্বর হবে। অতিরিক্ত পরিশ্রম স্যাঁতসেঁতে স্থানে বসবাস করার কারণে হতে পারে। এসবই কিন্তু রাস্ট্রক্সের লক্ষণ। এরপর জীবের যে অগ্রভাগে লাল বর্ণ থাকবে, ত্রিকোণ বিশিষ্ট লাল বর্ণ থাকবে। এরপর তাদের জয়েন্ট সমূহ, পেশি সমূহ কি হবে? হ্যাঁ, সিরিয়াফেলের মতো ব্যথা হবে। অতিরিক্ত অস্থিরতা, শীতল বাতাস তারা পছন্দ করবে না। এই সবই রাস্ট্রক্সের কি লক্ষণ। এবং রাস্ট্রক্স মেডিসিনটা খুব চমৎকার একটা মেডিসিন এই রিউমেটিক ফিভারের জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন, আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আরো কিছু মেডিসিনের কথা বলবো, লক্ষণ ভেদে মেডিসিন গুলো আমরা প্রয়োগ করতে পারবো, যেমন কলোফাইলাম, পালসেটিলা, ক্যাকটাস, এরপরে ল্যাক ক্যানাইনাম, ক্যালমিয়া ল্যাটিফোলিয়া, এসবই হচ্ছে রিউমেটিক ফিভারের জন্য লক্ষণ ভেদে প্রয়োগ করা যাবে, যেমন এসিড বেনজোইকাম, আর্সেনিকাম অ্যালবাম, ক্যামোমিলা, লিডাম প্যালেস্টার, ফাইটোলক্কা, এপিস মেলিফিকা, ব্রাউনিয়া অ্যালবাম, এই মেডিসিন গুলো সবই
লক্ষণ ভেদে লক্ষণকে মূল্যায়ন পূর্বক আমরা এই মেডিসিনটি আমরা দিতে পারি সম্পূর্ণ। বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম রিউমেটিক ফিভারের ম্যানেজমেন্ট, অনেক কিছু জানলাম। প্রথমে জানলাম ডেফিনেশন কি জিনিস, ক্লাসিফিকেশন কি, কজ কি, এই রিউমেটিক ফিভারের ডেফিনেশন, রিউমেটিক ফিভারের ক্লাসিফিকেশন, রিউমেটিক ফিভারের কজ, রিউমেটিক ফিভারের সিমটমস, রিউমেটিক ফিভারের ডায়াগনোসিস এবং কমপ্লিকেশন এবং ম্যানেজমেন্ট, এই সবগুলো আমরা জানলাম। তাহলে আমরা আজকে দুইটা টপিকস জানলাম। একটা হচ্ছে প্রথমে পড়ছিলাম কি যেন, প্রথমে পড়েছিলাম হলো হাইপারটেনশন, আর পরবর্তীতে আমরা পড়েছি রিউমেটিক ফিভার। এই ক্লাস টপিক দুটো নিয়ে আজকে আলোচনা হয়েছে। সম্মানিত বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এখানে শেষ হবে। এই মুহূর্তে প্রশ্নোত্তর পর্বের জন্য সময় দিব। আপনারা যারা ক্লাস জুড়ে থেকে কোনো কিছু কোশ্চেন করার থাকে আমাকে অবশ্যই কোশ্চেন করতে পারবেন।